সো নমস্কার গাইস, এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। পেঁয়াজ, চিজ, মাংস দেখে ভাবছেন যে কি বানাচ্ছি। সো ফ্রেন্ডস, আজকে আমি আমার বোনের জন্য বানাচ্ছি চিকেন চিজ বল আর তার গ্রেভি। আর এইটা আইডিয়া কোথা থেকে এসেছে? এটা আমার মাসির কাছ থেকে এসেছে আইডিয়া। একদিন মাসি বানিয়ে আমাদেরকে খাইয়েছিল, তারপরে আজকে হঠাৎ আমার বোনও বললো, আমার বোন আমার বাড়িতেই আছে কয়েকদিন ধরে, তো সে ঘুরতে এসেছে। তো আজকে সে আবদার করেছে, দিদি তুই আমার জন্য বানিয়ে দে। তো সেই জন্য আজকে আমরা বানাচ্ছি। তো ফার্স্টে তো মাংসটাকে কিমা করে নেওয়া হয়েছে, তারপরে লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে। এবার চিকেনের মধ্যে হলো আমরা দিলাম চালের গুঁড়ো, কস্তুরি মেথি, আর ওই বাটাটা যেটা করেছিলাম সেই বাটাটা আমরা 1-2 চামচের মতো তার মধ্যে দিয়ে দিলাম, কারণ এটা দিয়ে আমরা এখন ওই চিকেন বলটা বানাবো। তার মধ্যে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়াও দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন একটা একটা করে আমরা দিচ্ছি তার মধ্যে। খুবই টেস্ট হয়েছিল ফ্রেন্ডস। আপনারা যদি ট্রাই করেন তাহলে বলবো যে আস্তে ধীরে অনেকক্ষণ টাইম লাগবে, কিন্তু ওই জন্য এই রান্নাটা যদি করতে চান একদম ধৈর্য নিয়ে করতে হবে। ভিডিওটা তো মাত্র 15 মিনিটের, কিন্তু আসলে বানাতে জানেন কতক্ষণ সময় লেগেছিল? আমি যেহেতু আস্তে ধীরে বানিয়েছিলাম, আমার 2 থেকে 3 ঘন্টা টাইম লেগেছিল। তো এবার গাইস আমরা এই চিকেনের কিমাটাকে এবার ময়াম দিয়ে নিব, ভালো করে সব মিক্সড করে নিব, যেরকম পেস্ট আটা মাখি আমরা সেরকম করে সুন্দর করে মেখে নিব। আর তারপরে এটাকে গোল গোল বলের মতন ডাম্পলিংস বানাবো চিজ দিয়ে, যেটা হবে তার মধ্যে একটুখানি আমরা গরম মশলা অ্যাড করলাম। এবার গরম মশলাটা দিয়েও সুন্দর করে মেখে নিব। এখন আমরা বল বানাবো। এটার হাতের মধ্যে একটু তেল নিয়ে নেবেন, তেল নিয়ে যে হাতের মধ্যে চিকেনটা নেবেন, চিকেনটা নিয়ে একটু ছড়িয়ে নিয়ে তার মাঝখানে চিজের একটা কিউব রেখে দিবেন। আমি যেহেতু একটা চিজ এনেছিলাম তাই জন্য একটু ছোট ছোট করে কাট করেছিলাম, আপনারা চাইলে বড় বড় কাট করে দিতে পারেন, সেটা আপনাদের চয়েস। এই দেখেন, এবার এটাকে সুন্দর করে গোল বানিয়ে নিব। আমার টোটাল বল হয়েছিল 14খানা, হাফ কিলো মাংসের 14খানা বল আমি বানিয়েছিলাম। এই দেখেন কি সুন্দর সার্কেল হয়ে গেল, গোল মটল, দেখতেও খুব ভালো লাগছে। এটা আপনাদের হাতে যখন ফিল করবে না নরম নরম লাগবে, যখন এটাকে স্টিম দিয়ে নেবেন, স্টিম দেওয়ার পরে এটা খুব সুন্দর একদম শক্ত বলের মতন হয়ে যাবে। দেখতেই থাকুন আস্তে আস্তে। এই দেখেন এখানে আমার কতগুলো বল রেডি হয়ে গেছে অলরেডি। এবার এই দেখেন এই ছাঁকনির মতন এটাতে দেখছেন, এর মধ্যে এখন তেল মাখিয়ে নেব। তেল না মাখালে কি হবে বলেন তো? তেল না মাখালে মাংসটা যেটা আছে না বলগুলো, ওগুলো এর মধ্যে আটকে যাবে। ওই জন্য ভালো করে অনেকগুলো তেল এই ছাঁকনিটার মধ্যে আমরা লাগিয়ে নিব। এখন ছাঁকনিটার মধ্যে লাগানোর পরে তেলটা, তারপরে আমরা বলগুলো সুন্দর করে এক এক করে এর মধ্যে সাজিয়ে নেব। আর এটার মধ্যে সাজিয়ে নেওয়ার পরে আলাদা করে আমি গরম জল করে নিয়েছিলাম কেটলির মধ্যে। তারপরে ওটা সসপ্যানের মধ্যে দিয়ে এই বাটিটা সসপ্যানের মধ্যে ফিট করে নিয়েছিলাম। এটা আপনারা মোমো স্টিমের বাসন থাকলে আপনাদের কাছে সেটার মধ্যেও আপনারা করতে পারেন। যেহেতু আমার কাছে মোমো স্টিম দেওয়ার বাসন ছিল না, সেহেতু আমি এটা এর মধ্যেই করেছি। আর এই করতে গিয়ে আমার কাছে একটা আইডিয়া আসলো যে এইভাবে তো বাড়িতেই মোমো বানাতে পারি। যেহেতু আমার কাছে বড় সসপ্যান আছে, বড় সসপ্যানের মধ্যে এটা ফিট হয়ে যাচ্ছিলো দেখেন। তারপরে আইডিয়া আসলো যে না, একদিন তো মোমো বানাতে হবে। তাহলে যেহেতু এটা ফিট হয়ে যাচ্ছে সেহেতু মোমোটাও ভালোই হবে। দেখতেই থাকুন, একদিন আপনাদের জন্য মোমো বানাবো, ভিডিও করব যে কেমন করে আমি বানাই বাড়িতে মোমো। তো এই দেখেন এটা ফিট করে দিলাম। এবার এটা ধরে সুন্দর করে গ্যাসের মধ্যে বসিয়ে দিব। চারপাশটা একটু নোংরা হয়েছিল গাইস, ডোন্ট মাইন্ড, যেহেতু মা রান্না করে গেছে, মোছার টাইম পাইনি আমি, ওই জন্য আমি ডাইরেক্ট রান্না করা শুরু করে দিয়েছিলাম। 12টা বাজে অলরেডি তখন আমাদের।
ওই জন্য তাড়াহুড়ার মধ্যে রান্না বসিয়েছি, ওই জন্য ক্লিনিং অতটা করতে পারিনি। ভিডিও করব সেটাও ভাবিনি, কিন্তু ভাবলাম যখন নতুন কিছু ট্রাই করছি লাইফে, ফার্স্ট টাইম এটা বানাচ্ছিলাম, তাই জন্য ভিডিও বানালাম। এই দেখেন স্টিম হওয়ার পরে কি সুন্দর সাদা সাদা হয়ে আসছে, ভালোই লাগবে। স্টিম করে ভাজতে তো হবে পরে, আর এটাকে কিন্তু উল্টে পাল্টে নেবেন স্টিমের দেওয়ার টাইমে, যেহেতু একদিক না হলে সিদ্ধ হবে আর একদিক সিদ্ধ হবে না, এরকম হয়, তাই জন্য বলে দিলাম। এই দেখেন স্টিম হয়ে গেছে আমার ডাম্পলিংসগুলো, চিজ বলগুলো কি সুন্দর লাগছে দেখতে, সাদা সাদা। এরপরে যখন ফ্রাই করে নিব ওগুলা, তখন এগুলা গোল্ডেন গোল্ডেন হয়ে যাবে। সব বলগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখেন নিচে তেল লাগানোর পরেও ওটা একটু একটু আটকেছে, ওই জন্য ভালো করে যদি তেল লাগিয়ে নেন তাহলে একটুকু আটকাবে না। যেহেতু জল জল ছিল ওই জন্য তেলটা ঠিক করে আটকাতে পারেনি, ভালো করে তেল লাগিয়ে নেবেন। এই যে আবার সেকেন্ড সেটের জন্য আমি তেলটা দিয়ে চামচ দিয়ে মেখে নিলাম তেলটাকে তার মধ্যে। এরপরে সেকেন্ড ব্যাচ যেটা, সেটাও বসিয়ে দিব এর মধ্যে। এই যে আমার সেকেন্ড সেটের বলগুলো একটু ছোট ছোট বানিয়েছিলাম, কারণ তার মধ্যে চিজ দেইনি আমি। একটা সেটেই খালি চিজ হয়েছিল, যেহেতু একটা চিজ আমি এনেছিলাম কিউব। পরের বার নেক্সট টাইম যখন আমি বানাবো না গাইজ, তখন ভেবে রেখেছি যে দুইটাই আনবো। আপনারাও দুইটা চিজ কিউবই এনে রাখবেন, বা পারে বড় স্লাইস যেগুলো হয় সেগুলা দিয়েও আপনারা বানাতে পারেন। এবার এটাকে সুন্দর করে ঢেকে দেবো, না ঢাকলে আবার হবে না। তারপরে এই দেখেন আমার সব চিজ বলগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এই কড়াইয়ের মধ্যে তেল ঢেলে নিলাম। তেল ঢেলে এখন আমি এটাকে ফ্রাই করব। বলগুলোকে ভালো করে অনেকগুলো তেল ঢেলে নিলাম, এবার এটাকে ফ্রাই করব। ফ্রাই করার পরে দেখবেন কি সুন্দর গোল্ডেন গোল্ডেন হয়ে যাবে এগুলা। এবার একটা একটা করে বলগুলো আমি তেলের মধ্যে ঢালতে থাকবো। আপনারা কিন্তু যখন এই বলগুলো তেলের মধ্যে ছাড়বেন, একদম সাবধানে আস্তে আস্তে ছাড়বেন, না হলে না তেলটা ছিটায় পুরো। যারা যারা নতুন তাদের জন্য এই কথাটা আমি বললাম, এবং যাদের অভ্যাস আছে রান্না করার তাদের তো সমস্যা নেই, তারা জানিয়ে নেবে। একটা একটা করে 4-5টা ডাম্পলিং আমি দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ফ্লেমটা বাড়িয়ে তারপরে এটা ফ্রাই করে নেব। এর সাথে যেহেতু আলুও আছে, এরপরে আমি আলুও ফ্রাই করে নিব। তাহলে ফ্রাই করে নিলে পরে কি হয় গাইস, টেস্টটা না অনেক ভালো আসে। দেখেন এই 4টা যে আছে ফ্রাই হয়ে গেছে, আস্তে আস্তে সব ফ্রাই হয়ে গেল। এই দেখেন আলুগুলো বসিয়ে দিলাম। এই আলুগুলো যখন গোল্ডেন কালারের হয়ে যাবে না, তখন এটাকে উঠিয়ে নেবেন। আর আলু ভাজার টাইমে কিন্তু লবণ দেবেন না, লবণ দিলে পরে আলু ভাজাটা ভালো হয় না। তো এই দেখেন সুন্দর করে ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে আমি হিং ফোড়ন দিলাম তেলের মধ্যে। এরপরে আস্তে আস্তে এর মধ্যে আমি কারি পাতা দেব, তার সাথে সাথে দেব হচ্ছে কালো সর্ষে, তার সাথে সাথে দিব এর মধ্যে তেজপাতা, তার সাথে সাথে আর দিব হচ্ছে এলাচ, ছোট এলাচ যেটা, এবং তার সাথে সাথে এর মধ্যে দিব দারচিনি। এই সব কিছু ফোড়নের মধ্যে দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব আমরা। ভেজে নেওয়ার পরে এর মধ্যে যে পেঁয়াজগুলো রাখা ছিল কুচি কুচি করে কেটে, সেগুলো এবার আমি দিয়ে দেব। তারপরে ওই কুচি কুচি করে পেঁয়াজ যেগুলো ছিল ওগুলা সুন্দর করে যখন গোল্ডেন হয়ে যাবে না, তখন আমরা নামিয়ে দেব। এই দেখেন শুকনো লঙ্কা 3টা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম।
পেঁয়াজগুলো দিয়ে একটু সুন্দর করে আঁচটা বাড়িয়ে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তেলটা একটু কম পড়ে গেছিলো জন্য আবার উপর দিয়ে একটু তেল দিয়ে নিলাম। তারপরে এই দেখেন সুন্দর করে ফ্রাই করে নিব। এবার এটাকে ফ্রাই করে যখন এটা গোল্ডেন হয়ে যাবে না, তখন এর মধ্যে মিক্সিতে করা যে পেস্টটা আছে আদা রসুন পেঁয়াজ লঙ্কার, সেটা দিয়ে দেব। সেটা দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিব। এর মধ্যে হলুদ গুঁড়ো দিব, লবণ দিব, ধনিয়ার গুঁড়ো দিব, দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে হলুদটা আপনি আপনার ইচ্ছা মতন দিতে পারেন, লবণটাও আপনি আপনার ইচ্ছার মতন দিতে পারেন। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব দই। দই দিলে টেস্টটা আরও খুব সুন্দর আসে। অনেকগুলো দই এর মধ্যে আমরা অ্যাড করে নিলাম। এটা যতক্ষণ না কষবে ততক্ষণ এটাকে পারে স্লো করেও আপনারা এটাকে কষাবেন। তাহলে কী হবে, তাহলে রান্নাটা একটু ভালোভাবে পাকবে, টেস্টটা খুলবে। যতক্ষণ না মশলা কষানো হয় ততক্ষণ টেস্ট খুলে না। এই দেখেন, এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আলুগুলো দিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে একটু আবার কষিয়ে নিব, যেরকম আলুর দমে আলু দিয়ে কষানো হয় সেরকমই। এরপরে যেই জলটা গরম করে যে জলের উপরে বলগুলো সিদ্ধ বসিয়েছিলাম, যার মধ্যে ওই বলের রসগুলো চুয়ে পড়েছিল, সেই জলটা কিন্তু ফেললে চলবে না। সেই সসপ্যানের জলটাই আমরা কিন্তু পরে এর মধ্যে ইউজ করব। ওই জলটা ইউজ করার পিছনে কারণ, ওই জলটা ইউজ করলে টেস্ট আরও বেশি বাড়ে। এই দেখেন, এই জলটা দিয়ে দিব। অল্প একটু জল পরের জন্য রেখেও দিব। যখন ওই ডাম্পলিংগুলো দেওয়ার পরে আবার একটু জল দেব। এই দেখেন, যতটা পারছি দিয়ে দিচ্ছি জল। আর এটা বেশি ঝোল বানালে না খেতে অত টেস্ট হবে না। মিডিয়াম টাইপের একটু ঝোলটা রাখবেন, তাহলেই ভাল লাগবে। বা গ্রেভি বা কষা খেলেও ভালো লাগবে। এটা কিন্তু টেলটেলা ঝোল একদমই ভালো লাগবে। তো আমি যে আঁচটা বাড়িয়ে দিলাম, আঁচটা বাড়িয়ে এখন এটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এটা হচ্ছে যেন ভালো করে ফুটে, তার জন্য সাইডটা ভালো করে কাছিয়ে নিয়ে এটা সুন্দর করে এখন ফুটার জন্য ছেড়ে দেব। ঢাকা দিয়ে দিব। এই দেখেন গাইস, ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখেন কি সুন্দর ফুটেছে ঝোলটা। এবার এর মধ্যে এক এক করে ডাম্পলিং দিয়ে দিতে হবে। আমি আমার টেস্ট মতন এর মধ্যে লবণ, আবার একটু চিনিও অ্যাড করেছি। আমি অল্প এক চুটকি চিনি দিয়েছিলাম। এই দেখেন সুন্দর করে এবার ডাম্পলিংগুলো এর মধ্যে অ্যাড করে নেব। ডাম্পলিংগুলো দেখতে এত সুন্দর লাগছে না, ডাম্পলিংগুলো বলার বাইরে। আর চিকেন বলগুলো খেতে টেস্ট হয়েছিল, যেহেতু ফ্রাই করা হয়েছিল, স্টিম দেওয়া হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। সুন্দর করে গোল করে এবার সাজিয়ে নেব। এবারেই তরকারিটাকে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্য, যাতে আর এই বলগুলোর মধ্যে এই ঝোলটা যাতে একটু ঢোকে, তার জন্য। তারপরে ঢাকনাটা খুলে পরে আবার একটু জল অ্যাড করে নিব। বলেছিলাম ডাম্পলিং দেওয়ার পরে বাকি জল যেটা বাকি থাকবে সেটা আবার দিয়ে দেব। সেরকমই আবার দিয়ে দিলাম ফোটানোর জন্য। এবার আবার এর মধ্যে ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে সুন্দর করে একটু ফোটানোর জন্য রাখবো। তারপরে এর মধ্যে গরম মশলা, কস্তুরি মেথি অল্প অল্প করে উপর দিয়ে ছিটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। এই দেখেন, বলছিলাম না গরম মশলা দিব এর মধ্যে। এই যে অল্প একটু গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে এর মধ্যে একটু কস্তুরি মেথি দিয়ে এটাকে এবার আমরা নাড়াচাড়া করে নামিয়ে নেব। অল্প একটু কস্তুরি মেথি দিয়েছিলাম। ধনিয়া পাতা দিলে আরও বেশি টেস্ট হয়, কিন্তু বাড়িতে তখন ধনিয়া পাতা ছিল না, তাই জন্য দিতে পারিনি। এই যে নাড়াচাড়া করে নিলাম।
আপনারা লবণ আপনাদের মতন টেস্ট করে আপনি দিয়ে দেবেন। এই দেখেন কি সুন্দর লাগছে। সো গাইস, রেডি আমাদের চিজ চিকেন বল কারি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস।